করোনায় কড়া লাগাম ছাড়া বিলে করা স্বাস্থ্য কমিশন। বেসরকারি হাসপাতালগুলির জন্য অ্যাডভাইসারি, টাকা জমা, বেড চার্জ, রেট চার্ট নিয়ে কমিশনের সিদ্ধান্ত। স্বাস্থ্য কমিশনের অ্যাডভাইসারির পরেও লাগাম পড়ানো যাবে, উঠছে প্রশ্ন। আমরাই লাগাতার বেসরকারি হাসপাতালগুলির লাগাম ছাড়া বিল নিয়ে আপনাদের সামনে বিভিন্ন অভিযোগ, আপনাদেরই অভিযোগ তুলে ধরেছি এবং আমরা কথা বলেছি স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান অসীম বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও। তিনি আশ্বাস দিয়েছিলেন গত দুদিন আগে, আজকে এই রাত ৮টার প্রোগ্রামেই আশ্বাস দিয়েছিলেন যে তারা সর্বৈবভাবে বিষয়টি দেখবেন। আজ স্বাস্থ্য কমিশন বৈঠকে বসেছিল। 12 সদস্যের স্বাস্থ্য কমিশনের যে প্রতিনিধি দল, তারা বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে এবং যথেষ্ট কড়া অবস্থান নিয়েছে বেসরকারি হাসপাতালগুলির বিরুদ্ধে। কোন কোন সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা আসব, তবে তার আগে কেন আসলে স্বাস্থ্য কমিশনের এই সিদ্ধান্ত, বেসরকারি হাসপাতালের লাগাম ছাড়া বিল কিরকম, আরও একবার আপনাদের সামনে তুলে ধরব। 14 দিনে বেসরকারি হাসপাতালে করোনা চিকিৎসার বিল প্রায় 10.5 লক্ষ টাকা। কখনো আবার মেডিক্লেমের টাকায় বিল না মেটায় রোগীকে ডিসচার্জ করিয়ে আনতে হয়েছে, এমন অভিযোগ ভুরি ভুরি। বেসরকারি হাসপাতালে এত বিল মেটাবেন কিভাবে, প্রশ্ন ভুক্তভোগীদের। দেখুন, করোনা হলে কি হবে? সরকারি হাসপাতালে জায়গা না পেলে বেসরকারি হাসপাতালে বেড মিলবে তো? মিললেও খরচ টানা সম্ভব হবে তো? করোনাকালে এখন এই প্রশ্নগুলি ঘোরাফেরা করছে মধ্যবিত্তের মনে। কিন্তু কোভিড চিকিৎসার খরচ নিয়ে তো অ্যাডভাইসারি জারি করেছে স্বাস্থ্য কমিশন। তারপরও কি তাহলে ছবিটা বদলায়নি? যেমন প্রশান্ত কুমার সিনহা, 55 বছর বয়স, সন্তোষপুরের বাসিন্দা। 14 দিনে হাসপাতালের বিল 10,39,000। রুবি হাসপাতালে ভর্তি প্রশান্ত কুমারের স্ত্রীও করোনা আক্রান্ত। বাড়িতে একা বৃদ্ধা মা, কি করে এত টাকা জোগাড় হবে? চরম বিপাকে পরিবার। দক্ষিণ কলকাতার ইএম বাইপাস লাগোয়া যে হাসপাতালে প্রশান্ত সিনহা এবং তার স্ত্রী ভর্তি রয়েছেন, সেখানে যেটা 7 দিনে 10,39,000 টাকার একটা বিল আপাতত তাদের ধরানো হয়েছে। এ নিয়ে মুখ খুলতে নারাজ পরিবার। বলতে পারছি না বাবা, আমায় ক্ষমা করো, আমি ওসব জানি না বাবা। যদিও রুবি হাসপাতালের দাবি এটা চূড়ান্ত বিল নয়, কত খরচ হতে পারে তার আনুমানিক হিসেব দেওয়া হয়েছে। উদাহরণ আরও আছে। এন্টালির বাসিন্দা শঙ্কর প্রসাদ সিনহা, বয়স 79। 5ই জুন করোনার উপসর্গ নিয়ে রুবি হাসপাতালে ভর্তি হন। করোনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ আসে। তার মধ্যেই বিল 4.5 লক্ষ ছাড়িয়ে যায় বলে দাবি। পরিবারের অভিযোগ, মেডিক্লেমের লিমিট শেষ হয়ে যাওয়ায় আর বিল মেটাতে পারছিলেন না। বাধ্য হয়ে রুবি থেকে ডিসচার্জ করিয়ে এন্টালির এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় শঙ্কর প্রসাদ সিনহাকে। সেখানেও মাত্রাতিরিক্ত বিলের অভিযোগ ওঠে। শেষমেশ আর শঙ্কর প্রসাদকে বাঁচানো যায়নি। আমি বলছি কোনো ট্রিটমেন্ট বাবাকে হয়নি, ওরা জাস্ট ইনকাম করেছে, বাবাকে রেখেছে কদিন, ছেড়ে দিয়েছে। যে ইন্স্যুরেন্সের অ্যামাউন্টটা ফুরিয়ে আসছে বলে ওরা বাবাকে আর রাখতে চায়নি। এ নিয়ে রুবি হাসপাতালের বক্তব্য, ঘটনাটি জুনের, বিষয়টি খতিয়ে দেখে পরে জানানো হবে। এন্টালির ওই বেসরকারি হাসপাতালেরও কোনো প্রতিক্রিয়া মেলেনি। ক্যামেরায় সৌমেন দাসের সঙ্গে পারাদীপ ঘোষ, নিউজ 18 বাংলা। এই সবের পরিপ্রেক্ষিতেই করোনায় কড়া কমিশন। আজকে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য কমিশন, সেগুলি আমরা এক এক করে আপনাদের সামনে তুলে ধরব। আমাদের সঙ্গে রয়েছেন মেডিকার ভাইস চেয়ারম্যান ডাক্তার কুণাল সরকার, আমাদের সঙ্গে রয়েছেন সঞ্জীবন হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার শুভাশিস মিত্র এবং আমাদের সঙ্গে রয়েছেন অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টর ওয়েস্ট বেঙ্গল চিকিৎসক মানস গুমটা। প্রথম সিদ্ধান্ত, স্বাস্থ্য কমিশনের অ্যাডভাইসারির প্রথম সিদ্ধান্ত, টাকা জমা না দিলেও করোনা রোগীর চিকিৎসা শুরু করতে হবে। টাকা জমার ওপর নির্ভর করবে না করোনা রোগীর চিকিৎসা। আবারও দেখাবো,
টাকা জমার ওপর নির্ভর করবে না করোনা রোগীর চিকিৎসা। টাকা জমা না দিলেও করোনা রোগীর চিকিৎসা শুরু করতে হবে। আমি ডাক্তার মিত্র আপনাকে দিয়ে শুরু করব আজকে। আপনারা বা বিভিন্ন বেসরকারি হাসপাতাল বহু কাজ করছেন, করোনা রোগীকে সুস্থ করছেন, করোনা যোদ্ধারা কাজ করছেন আপনাদের হাসপাতালে। বেসরকারি হাসপাতালগুলো তো অনেক সেবা করছেন, পরিষেবা দিচ্ছেন, কিন্তু বিল নিয়ে অভিযোগ উঠছে। এখানে আপনার কাছে আমার প্রশ্ন, জমা নেওয়া টাকা জমা নেওয়ার ক্ষেত্রে আপনাদের পরিমাণটা ঠিক কত? আমাদের পরিমাণ শূন্য। আমার কথা কি শুনতে পাচ্ছেন? একদম আমি শুনতে মাস্ক পাচ্ছি। পরে আছি, আমি মাস্কটা নামিয়ে বলছি। সঞ্জীবন হাসপাতালে কোনো পয়সা খরচা হয় না। সঞ্জীবন হাসপাতালে কোনো রুগীকে কোনো পয়সাই দিতে হয় না, অ্যাম্বুলেন্সের ভাড়াই দিতে হয় না, এক পয়সাও জমা রাখতে হয় না, পেশেন্ট বাড়ি যাওয়ার সময় পয়সা দিতে হয় না। কারণ আমাদের প্রত্যেকটা বেড হচ্ছে আমরা পশ্চিমবঙ্গ সরকারকে দিয়েছি এবং পশ্চিমবঙ্গ সরকার এই চিকিৎসার খরচ দেবেন, সেটাই আমাদের কথা হয়েছে। আমরা প্রায়, এবং আমরা সঞ্জীবন হয়তো জানেন, সঞ্জীবন চিকিৎসাকে কিছুতেই পণ্য মনে করে না, এটা একটা সার্ভিস এবং আমরা এটাকে পণ্য মনে করি না। এবং আজকে শুধু নয়, 2012-এ সঞ্জীবনের জন্মলগ্ন থেকেই ইমার্জেন্সিতে কোনো পেশেন্ট এলেই চিকিৎসা আগে শুরু হয়। টাকা জমা দেওয়ার সঙ্গে চিকিৎসার শুরু করার কোনো সম্পর্ক সঞ্জীবনের জন্মকাল থেকে কোনো দিন ছিল না। আর করোনা পর্যায়ে তো কোনো পেশেন্টের কোনো বিল সঞ্জীবনে জমা দিয়ে যেতে হয় না। প্রত্যেকটা পেশেন্ট, আমাদের এখানে কোটিপতি পেশেন্টও এসছেন, আমাদের এখানে হরিজন সমাজ থেকেও পেশেন্টরা এসছেন। আমরা প্রাউড অ্যান্ড প্রিভিলেজড যে তাদেরকে সমানভাবে চিকিৎসা দিতে পেরেছি। ডাক্তার মিত্র, এবং আমি একটু এটা আবার বিব্রত আপনাকে করছি বললাম, আপনাকে। সমস্ত- এইরকম একটা আবহে আপনি যে কথা শোনালেন, বহু মানুষ যারা ভুক্তভোগী আপনার ওখানে গিয়ে যারা রোগী, যারা চিকিৎসা পেয়েছেন, তারা তো আপনাদেরকে আশীর্বাদ করবেনই। এখন যারা শুনছেন নিউজ 18 বাংলায়, তারাও নিশ্চয়ই অবাক হয়ে যাবেন। আপনারা নিজে থেকেই অফার দিয়েছেন সরকারকে এবং আপনারা সেই সরকারের জন্য বেড রেখে দিয়েছেন করোনা রোগীদের জন্য। একদম, সরকার আমাদেরকে রিকোয়েস্ট করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী, এবং আমরা সেটাতে সাড়া দিয়েছি, কারণ এটা আমাদের নিজস্ব আবেগ এবং আমাদের আদর্শের সঙ্গে মেলে। আমরা এখন 500 বেডের হসপিটাল এবং প্রত্যেকটা বেড সরকারের জন্য। আমরা মনে করি আজকে এই 100 বছর পরে যে প্যান্ডেমিক হয়েছে, মানুষ যে সংকটে পড়েছে, তাতে চিকিৎসা কর্মীদের মানুষের পাশে একজন সৈনিক হিসেবে দাঁড়ানো উচিত। যেমনভাবে কার্গিল যুদ্ধে আপনারা এক্সপেক্ট করেন সৈনিকরা দেশের জন্য দাঁড়াবে, তেমনই চিকিৎসা কর্মীদের দাঁড়ানো উচিত, এটা আমরা মনে করি। আমরা আমাদের ক্ষুদ্র সামর্থ্য নিয়ে সেই চেষ্টা করছি এবং এই 500টা বেডের প্রত্যেকটাই পশ্চিমবঙ্গের মানুষের বেড। পশ্চিমবঙ্গ মানুষের লেজিটিমেট রিপ্রেজেন্টেটিভ হচ্ছে ইলেক্টেড গভর্নমেন্ট। সুতরাং আমার এখানে, আমিও নিজে ভর্তি করি না কোনো পেশেন্ট, বেশ, গভর্নমেন্টকে জিজ্ঞেস করেই আমি পেশেন্ট ভর্তি করি। আমি ডাক্তার সরকার আপনার কাছে যাব। এইটা তো এই পদক্ষেপ অন্য বেসরকারি হাসপাতাল নিতে পারে না কেন? না, আমি বলছি না সঞ্জীবন হাসপাতাল 500টা বেডই দিয়ে দিয়েছে, 500টা বেডই দিতে হবে এরকম নয়, 50টা 60টা বেড সরকারকে অফার করা বা দেওয়া, তাহলে তো এই প্রবলেম দেখা দিত না। না, অয়ন, কথাটা বাস্তবসম্মত নয়। কারণ কথাটা হচ্ছে কি, যে আমাদের এন্টায়ার যে চিকিৎসাটা যেভাবে গভর্নমেন্টের নির্দেশে এবং গভর্নমেন্টের ডাইরেক্টিভে এই চিকিৎসাটা হয়েছে, যে গভর্নমেন্ট যখন নিজের হসপিটালে চিকিৎসা করছেন বা গভর্নমেন্ট অ্যাকোয়ার্ড হসপিটালে চিকিৎসা করছেন, তখন ডেফিনেটলি সেগুলো আইদার গভর্নমেন্ট ম্যান্ডেটের রেটসে হচ্ছে এবং গভর্নমেন্ট রাজস্ব থেকে তার চিকিৎসার খরচাটা দিচ্ছেন। যেখানে প্রাইভেট হসপিটালের বেড গভর্নমেন্ট অ্যাকোয়ার করেননি বা অনেক ক্ষেত্রে তারা ক্যাপাসিটি হিসেব করে অ্যাকোয়ার করতে চাননি, সেখানে প্রাইভেট হসপিটালকে তার খরচাটা পেশেন্টের কাছ থেকে বিল হিসেবে তাকে আদায় করতে হচ্ছে। কি গভর্নমেন্টের চিকিৎসা, কি প্রাইভেটের চিকিৎসা, দুটো দিকেই এক্সপেন্স আছে। কোথাও এক্সপেন্সটা ট্যাক্সেশন থেকে আসছে, কোথাও এক্সপেন্সটা বিল রিকভারির থেকে আসছে। এখন যাদের কি ইন্স্যুরেন্স দিয়ে কি নিজের পকেটের থেকে চিকিৎসাটা করাতে হচ্ছে, কারণ প্রাইভেট হসপিটালসে, অনেক প্রাইভেট হসপিটালসে প্রায় 75% অ্যাডমিশন হচ্ছে ক্রিটিক্যাল কেয়ার হাই ডিপেন্ডেন্সি এরিয়াতে। চিকিৎসা চলছে 3 সপ্তাহের উপরে। এই সমস্ত নানান সঙ্গত কারণে কিছু বিল ভারী হবার কারণ আছে, আবার অসঙ্গত কারণও আছে।
ডেফিনেটলি এর পিছনে অসঙ্গত কারণ আছে। কিছু কিছু আমরা এক্সেপশনাল ক্ষেত্রে দেখেছি, কেউ অন্যায্য ডিপোজিট চেয়েছে, কেউ অকারণে বিলটা বাড়িয়েছে। এই ডিপোজিটের These ক্ষেত্রে are- একটু ডাক্তার কুণাল সরকার আপনাকে জিজ্ঞেস করি যে আজকে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে তার প্রথম সিদ্ধান্ত হচ্ছে যেটা বললাম, টাকা জমা না দিলেও করোনা রোগীর চিকিৎসা শুরু করতে হবে। আপনি সমর্থন করেন? অ্যাবসলিউটলি সমর্থন করি, কারণ অলরেডি এর আগের একটা অ্যাডভাইজারি ছিল যেখানে কমিশন বলেছিলেন যে বোধহয় 50,000 টাকা ডিপোজিটের ঊর্ধ্বসীমা তারা বেঁধে দিয়েছিলেন। আজকে তারা যে কথাটা বলছেন যে আমাদের ডিপোজিট ছাড়াও চিকিৎসা করতে হবে, এইটা কিন্তু কোনো নতুন মানে সেই অর্থে নতুন ডিরেক্টিভ নয়, কারণ দের ইজ অলওয়েজ এ ডিরেক্টিভ ফ্রম সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া যে কোনো ইমার্জেন্সি ট্রিটমেন্ট যে কোনো হসপিটাল দিতে বাধ্য। আপনারা কি যেটা জমা আমি নেন টাকা? গভর্নমেন্টকে- আপনারা কি টাকা জমা নেন করোনা রোগীর ক্ষেত্রে? হ্যাঁ, নিশ্চয়ই আমরা তাদের রিকোয়েস্ট করি ফর দ্য স্টিপুলেটেড ডিপোজিট অফ 50,000। আমরা যত পেশেন্টের চিকিৎসা করেছি তার মধ্যে বেশ কিছু পেশেন্ট আছেন যারা হয়তো প্রথম একদিন দুদিনের মধ্যে ডিপোজিট দিতে পারেননি, তাদের ট্রিটমেন্ট অবশ্যই শুরু হয়েছে। আচ্ছা। এবার সেখানে আমি যেটা অনুরোধ করব, একটা মিনিট, যে গভর্নমেন্টের ডিরেক্টিভ শিরোধার্য, ন্যায্য ডিরেক্টিভ, কিন্তু তার সঙ্গে সঙ্গে তারা একটা ডিস্ট্রেস ফান্ড শুরু করুন, যে যারা প্রকৃতপক্ষে দিতে পারছে না। আজকে আমি যদি সদার্থক চিকিৎসা করতে গিয়ে আচ্ছা। যদি 5টা হসপিটালকে এয়ার ইন্ডিয়ায় পরিণত করি, সেটা গভর্নমেন্টের পক্ষেও সেটা সুখকর হবে না। সুতরাং দুই দিকে আমাদের ব্যালেন্সটা বজায় রেখে বেশ। যেখানে ইমার্জেন্সি ডিস্ট্রেস ফান্ডিং প্রয়োজন তার যেন একটা ব্যবস্থা থাকে। বাট দিস ডিরেক্টিভ ইজ অবভিয়াসলি দ্য কারেক্ট ডিরেক্টিভ। নিশ্চয়ই এটা ওনারা নিশ্চয়ই ঠিক কথা আপনার বলছেন। যে এমার্জেন্সি ডিস্ট্রেস ফান্ড যে প্রস্তাব, সেই প্রস্তাব আমি রাখবো, কারণ ঠিক 8:30টায় আমাদের রাজ্যের স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান অসীম বন্দ্যোপাধ্যায় নিউজ 18 বাংলার সঙ্গে কথা বলবেন। সুতরাং আপনারা দেখতে থাকুন আরো ডিরেক্টিভ কি কি দেওয়া হয়েছে। আমি ডাক্তার গুমটা খুব সংক্ষেপে জানতে চাইবো, এই যে ডিরেক্টিভ এবং আরো কিছু তুলে ধরবো, এখনো পর্যন্ত যা দেখালাম তাতে আপনি সন্তুষ্ট কিনা? আবার বলছি, অ্যাডভাইসারি এর আগেও হয়েছিল কিন্তু তাও মানেনি বিভিন্ন হাসপাতাল, এরকমও অভিযোগ উঠেছে। সুতরাং এই অ্যাডভাইসারি মানাতে গেলে কি করা উচিত? দেখুন, একটা জিনিস পরিষ্কার বলি যে আমরা তো একটা চিকিৎসকদের সংগঠন করি, আমাদের দীর্ঘদিনের একটা অভিজ্ঞতাও আছে মানে ডাক্তার এবং মানুষের সঙ্গে সম্পর্ক। এবং একটা জিনিস আমরা বলতে চাই সেই সম্পর্ক থেকে, যে শুধু এই করোনা প্যান্ডেমিক নয়, আমরা সরকারি হাসপাতালে যারা চিকিৎসক তাদের প্রত্যেকের এই অভিজ্ঞতা আছে যে তারা প্রাইভেটে গিয়ে চিকিৎসা করাতে গিয়ে তাদের ঘটি বাটি বিক্রি করার পর তাদের আর কোনো উপায় না পেয়ে তারা সরকারি হাসপাতালে তাদেরকে ট্রান্সফার করবার জন্য একাধিক অনুরোধ আমাদের কাছে আসে। এবং এইটা নিয়ে অ্যাডভাইসারি, মানে এই যে হেলথ রেগুলেটরি কমিশন তার অ্যাডভাইসারি, এটার নম্বরটা আমার খেয়াল নেই, প্রায় 10-11 নম্বর তো হবেই অ্যাডভাইসারি। 11 এর আগের অ্যাডভাইসারিতে যেটা ছিল সেটা হচ্ছে যে 50,000 টাকা জমা দিতে হবে, এবং সেটা 12 ঘন্টার মধ্যে বা 20% অফ দ্য টোটাল এস্টিমেটেড কস্ট সেটা জমা দিতে হবে। তো আজকে যে নতুন অ্যাডভাইসারি দিলেন, আমরা একটাই জিনিস বলতে চাই আমাদের অতীত অভিজ্ঞতা থেকে, যে না আঁচালে বিশ্বাস নেই। তার কারণ এই অ্যাডভাইসারি মানে প্রাইভেট সংস্থা যারা স্বাস্থ্যটাকে ব্যবসা বলেই মনে করেন, যবে থেকে ওই কনজিউমার প্রোটেকশন অ্যাক্টের মধ্যে স্বাস্থ্য এসে গেছে তবে থেকে এটা পুরোটাই হচ্ছে পণ্যে পরিণত হয়েছে। এবং সেই জন্য শুধু অ্যাডভাইসারি দিলেই তারা মেনে নেবেন এরকম অভিজ্ঞতাটা আমাদের নয়, অতীত অভিজ্ঞতাটা আমাদের সেরকম বলে না। ফলে নিঃসন্দেহে অ্যাডভাইসারি যেটা দিয়েছেন তাকে আমরা ওয়েলকামই জানাচ্ছি। এটা তো সুপ্রিম কোর্টের অর্ডার, ডক্টর কুণাল সরকার বললেন, এটা নতুন কিছু নয়। যে সুপ্রিম কোর্ট আগেই বলেছিলেন যে কোনো এমার্জেন্সি রুগীকে, কি সরকারি বা কি বেসরকারি, তাকে কোনোভাবেই চিকিৎসা হচ্ছে বা চিকিৎসা তাকে মানে তাকে দিতেই হবে, তাতে তার পয়সা থাকলো কি থাকলো না, কোনোভাবেই চিকিৎসা তাকে রিফিউজ করা যাবে না। ফলে তারই সঙ্গে সাযুজ্য রেখে এরকম একটা অ্যাডভাইসারি বেরিয়েছে। কিন্তু পাশাপাশি আমরা একটা জিনিস বলতে চাই, কেন অ্যাডভাইসারি, কেন গভর্নমেন্ট এপিডেমিক অ্যাক্ট 1987, ডিসাস্টার্স ম্যানেজমেন্ট অ্যাক্ট 2005 এগুলোকে কাজে লাগিয়ে কড়া আইন করছে না? কেন অ্যাডভাইসারি, কেন কড়া আইন করা হচ্ছে না? আপনার প্রশ্ন রাখবো অবশ্যই। না চালে বিশ্বাস নেই এই মন্তব্যও করলেন আপনি। একটা ছোট্ট বিরতি নেব, বিরতির আগে দ্বিতীয় যে সিদ্ধান্ত, সেই দ্বিতীয় সিদ্ধান্ত নিয়ে বিরতিতে যাব। দ্বিতীয় সিদ্ধান্ত হলো 1 মার্চ বেড চার্জ যা ছিল এখনো সেই চার্জ নিতে হবে করোনা রোগীদের ক্ষেত্রে। একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন।
করোনায় কড়া কমিশন, আজ সিদ্ধান্ত হয়েছে বিভিন্ন। দ্বিতীয় সিদ্ধান্ত, 1 মার্চ বেড চার্জ যা ছিল এখনো সেই চার্জ নিতে হবে। এরপর 3 নম্বর সিদ্ধান্ত, আজকে স্বাস্থ্য কমিশনের যে বৈঠক, সেই বৈঠকে 3 নম্বর সিদ্ধান্ত দেখুন, করোনা রোগীর পরিবারকে ওষুধে 10% ছাড় দিতে হবে, না হলে রোগীর পরিবারকে বাইরে থেকে ওষুধ কেনার সুযোগ দিতে হবে। করোনা রোগীর পরিবারকে 10% ওষুধে ছাড় দিতে হবে, না হলে রোগীর পরিবারকে বাইরে থেকে 10%, মাফ করবেন, বাইরে থেকে ওষুধ কেনার সুযোগ দিতে হবে। ডাক্তার কুণাল সরকার, কি বলবেন? অয়ন, আমার মনে হয় ওভারঅল এটা একটা রিজনেবল অ্যাডভাইসারি। কারণ অনেক সময় ওই ওষুধের যে জানবে একটা ওই এমআরপির ব্যাপারটাকে নিয়ে অনেক সময় জলটা ঘোলাটে হয়ে আসে। এখন ব্যাপার হলো যে এমআরপির ওপরে কিছু ডিসকাউন্ট দেওয়ার ক্ষমতা আমার মনে হয় হসপিটালদের আছে, এবং তাদের এটা কনসিডার করা উচিত। যদিও সেইটা হয়তো হসপিটালদের রেভিনিউ থেকে তার উপর একটা এফেক্ট হবে, কিন্তু এই সময় এই কনসিডারেশনটা অত্যন্ত ন্যায্য। কিন্তু আরেকটা কথা মনে রাখতে হবে যে এই যে করোনা স্পেসিফিক কিছু যে ড্রাগস গুলো আসছে, যেমন আমার প্রশ্ন হচ্ছে রেমডেসিভির বাইরে থেকে কিভাবে কিনবেন মানুষ? শোনো, শুধু রেমডেসিভির বলে নয়, এই যে রেমডেসিভির, ফ্যাভিপিরাভির, ইমিউনোমডুলেটর, যেগুলো করোনা স্পেসিফিক অনেক ওষুধ আছে, সেখানে আমি এক্ষুনি তোমাকে মুহূর্তের মধ্যে বলতে পারছি না যে সেখানে এমআরপির ওপরে ডিসকাউন্ট দেবার সেই লেভারেজ বা সেই মার্জিনটা হসপিটালের আছে কিনা আমি শিওর নই। কিন্তু অন্যান্য বেশিরভাগ ক্ষেত্রের পক্ষে যেখানে সম্ভব, যেখানে হসপিটালের পক্ষে দেওয়া সম্ভব, তার নিশ্চয়ই এটাকে কনসিডার করা উচিত। কিন্তু যে ওষুধগুলো একেবারে টাইটলি প্রাইসড এমআরপির কাছে বিক্রি হচ্ছে, সেখানে এটা সম্ভবপর কিনা আমি এই মুহূর্তে সেটা স্পেসিফিকটা না জেনে বলতে পারছি না। সেটা আমি ডাক্তার মিত্র আপনার কাছে যাব। এই যে অ্যাডভাইসারি, 11টা অ্যাডভাইসারি এখনো পর্যন্ত কেন দিতে হবে? এটা কি প্রশ্ন আসে না আপনার মনে? আপনি তো সঞ্জীবনের সঙ্গে যুক্ত, আপনি বললেন কোনো পয়সা নেওয়া হয় না, যেহেতু সরকারের কাছে বেড দিয়ে দিয়েছেন। ডাক্তার মানস গুমটা যেটা বলছিলেন, কড়া আইন আনার প্রয়োজন আছে কিনা, কি বলবেন? দেখুন, আমাদের একটা দার্শনিক অবস্থান আছে ডাক্তার হিসেবে, যে চিকিৎসা কোনো পণ্য নয়, পণ্যের মতো চিকিৎসা কেনা বেচা করা উচিত নয়, এবং আমরা সেই জন্যই আমাদের ক্ষুদ্র সামর্থ্য অনুযায়ী একটা নন প্রফিট সংস্থা গড়ে উন্নত মানের চিকিৎসা সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্রত নিয়েছি, এবং আমাদের সামর্থ্য মতো সেটা করার চেষ্টা করেছি। আমি ডক্টর গুমটার সঙ্গে একেবারেই একমত, এবং আমি খুবই উদ্বিগ্ন যেভাবে চিকিৎসা একটা ফাস্ট মুভিং রিটেল গুডসের মতো ব্যবহার হচ্ছে। মোবাইল ফোন আর কার্ডিয়াক স্টেন্ট বেচা কেনার মধ্যে কোনো তফাৎ থাকছে না। চিকিৎসক হিসেবে, নাগরিক হিসেবে আমি সত্যিই উদ্বিগ্ন। শুধু অ্যাডভাইসারি না, শুধু আইন না, এটা নাগরিক সচেতনতা এবং চিকিৎসা যারা প্রদান করছেন তাদের মধ্যে একটা সচেতনতা প্রয়োজন। কিন্তু একটা হাসপাতাল চালাতে গেলে তো কিছু রেভিনিউ দরকার হয়, সেই রেভিনিউটা আসবে কোত্থেকে যদি এই রকম ভাবে আপনি হাসপাতাল চালান? এটাও তো প্রশ্ন। আমরাও একটা 300 বেড 500 বেডের হাসপাতাল চালাচ্ছি। আমি আপনাকে বলছি, আমাদের বেড হচ্ছে 80টা আইসিইউ বেড, আমাদের যথেষ্ট উন্নত মানের যন্ত্রপাতি আছে, 50টার উপর ভেন্টিলেটর আছে, 70-80টার উপর নন ইনভেসিভ ভেন্টিলেশন মেশিন আছে, হাই ফ্লো ক্যানুলাস আছে, সিটি স্ক্যান, এমআরআই আছে। আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি, জাস্ট এটা বলছি, আমাদের একটা 14 দিন আইসিইউ কেয়ারের পরে সরকার আমাদের 1,15,000 টাকার মতো আমাদেরকে স্যাংশন করছেন, এবং তার মধ্যেও কষ্ট করতে হচ্ছে, কিন্তু আমরা করে ফেলছি জিনিসটা। তাই এবার বুঝুন, মানে আমি চিকিৎসা, সেটা আমি পণ্য হিসেবে কেনাবেচা করব না সার্ভিস হিসেবে কেনাবেচা করব, এর মধ্যে অনেকটাই তফাৎ তৈরি হয় বলে আমার মনে হয়। আর দ্বিতীয় কথা, আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত মতামত, যে করোনা প্যান্ডেমিকের আবহে এইটা আমার মনে হয় একটা সামাজিক অবস্থান নেওয়া উচিত যে করোনা চিকিৎসাটা নন প্রফিট মোডে করতে হবে। করোনা চিকিৎসার থেকে কোনো মুনাফা করা চলবে না। করোনা চিকিৎসা নন প্রফিট হিসেবে করতে হবে, করোনা চিকিৎসা থেকে কোনো মুনাফা করা চলবে না। এই মতটা উঠে এলো। ডাক্তার সরকার একমত হবেন কিনা আমি জানি না। আমি আসবো, একটা ছোট্ট বিরতি নেব, কারণ বিরতির পরে আমাদের সঙ্গে থাকবেন রাজ্য স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান
অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম বন্দ্যোপাধ্যায়, তার কাছে এখনো পর্যন্ত যে প্রশ্নগুলো উঠে এলো সেই প্রশ্নের উত্তর জানবো একটা ছোট্ট বিরতির পর। এবং অবশ্যই দেখুন, আরো কড়া সিদ্ধান্ত রয়েছে। করোনায় কড়া কমিশন। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম বন্দ্যোপাধ্যায়। জাস্টিস বন্দ্যোপাধ্যায়, গতদিন আপনার সঙ্গে যখন কথা বলেছিলাম তখনও বলেছিলাম বারবার করে সাধারণ মানুষ কিন্তু চাইছেন, ভরসা করছেন আপনার ওপরে, আপনাদের ওপরে, স্বাস্থ্য কমিশনের ওপরে। এবং আজকে আবার বলছি, আজকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আমি ফেসবুক আমাদের পেজে বা টুইটার পেজে বহু মানুষ স্বাগত জানাচ্ছেন, কিন্তু তার সঙ্গে একটা কথা বলছেন, না আঁচালে বিশ্বাস নেই। কারণ এর আগে এতগুলো অ্যাডভাইসারি হয়েছে, তারপরেও বেশ কয়েকটি বেসরকারি হাসপাতাল লাগাম ছাড়া বিল করেছে। কি বলবেন? 8,000 বেড আছে প্রাইভেট হসপিটালে, তার মধ্যে যদি আমি ধরি 7,000 বেড ভর্তি আছে, তাহলে 1% 70টাও কমপ্লেন আমাদের কাছে আসেনি। 0.01% কমপ্লেন এসছে, সেগুলো তো আমরা সঙ্গে সঙ্গে বিচার করছি এবং আপনাদের মাধ্যমে জানাচ্ছি তার ফল। অতএব না চালে বিশ্বাস নেই, আমি আর কিছু বললাম না, আগামী দিন এর জবাব দেবে। আর আপনি বলছেন যে স্বাস্থ্য কমিশনে অভিযোগ আসেনি, কিন্তু বহু মানুষ অভিযোগ করছেন বা আমাদের সামনে অভিযোগ করেছেন। আর সেই কারণেই কি আমি জানতে চেয়েছিলাম আপনার কাছে, মনে আছে নিশ্চয়ই গতদিনে, যে স্বাস্থ্য কমিশনে যাবেন কিভাবে, মানুষ কিভাবে জানবেন যে স্বাস্থ্য কমিশনে অভিযোগ জানাতে হবে। আপনারা সেই জন্যই সিদ্ধান্ত নিয়েছেন যে বেসরকারি হাসপাতালের সামনে স্বাস্থ্য কমিশনের তথ্য রাখতে হবে। হ্যাঁ, তথ্য মানে, এবং সেটা শুধু রাখা নয়, ভালোভাবে প্রকাশিত রাখতে হবে নয়। আমরা অনুরোধ করেছি সরকারি বেসরকারি হাসপাতালকে যে আমাদের একটা সুটেবল স্পেস প্রোভাইড করবেন এবং লজিস্টিক্স এক্সটেন্ড করবেন, যাতে আমরা ঠিকমতো প্রত্যেকটি রুগী এবং প্রত্যেকটি রুগীর বাড়ির লোক তারা যেন জানতে পারে স্বাস্থ্য কমিশনে অভিযোগ কোথায় জানাতে হয়। আচ্ছা, নিশ্চয়ই সেটাতে উপকৃত হবেন সাধারণ মানুষ এবং করোনা রোগীর পরিবার। এখানে একটা বিষয় উঠে আসছে, অনেকে বলছেন যে এই যে আপনারা বলছেন যে 10% ছাড় দিতে হবে ওষুধে, জমা নেওয়া যাবে না টাকা, 1 মার্চ বেড চার্জ যা ছিল তাই চার্জ নিতে হবে এখনো, বলছেন যে এমার্জেন্সি ডিস্ট্রেস ফান্ড তৈরি করতে হতো এই সব সিদ্ধান্ত নেওয়ার আগে, কারণ হাসপাতালও তো তার কিছু রেভিনিউ চায়, সেই রেভিনিউ যদি না থাকে তাহলে চিকিৎসা করাবে কি দিয়ে? বেসরকারি হাসপাতালদের ওনাদের একটা অ্যাসোসিয়েশন আছে, ওনারা আমার কাছে অ্যাপ্রোচ করেছিলেন গত সপ্তাহে প্রথম দিকে। ওনারা একটা সময় চেয়েছিলেন, আমি সময় দিয়েছি। আমরা একসঙ্গে কাজ করছি, ওনাদের অসুবিধে আমরা নিশ্চয়ই বিবেচনা করব, ওনাদের সঙ্গে আলোচনায় বসবো। তবে আপনাদের আবার বলি, সরকারি বেসরকারি দুটো পরিষেবাই পশ্চিমবঙ্গে সমানভাবে চলছে। আর আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই যে সরকারের সর্বোচ্চ স্তর থেকে আমায় ব্যক্তিগতভাবে সম্পূর্ণভাবে সহযোগিতার আশ্বাস আমায় দেয়া হয়েছে, যা আমরা আগামী দিনে যেভাবে চলছি মানুষের যেন ভালো হয় সেটাই সরকার চায়। নিশ্চয়ই, অবশ্যই মানুষের যেন ভালো হয় সেইটাই সরকার চায়। এখানে আপনি বললেন 0.1% যদি অভিযোগ আসে, সেই 0.1%-এর জন্য আজকে এত বড় কয়েকটি সিদ্ধান্ত আপনারা নিলেন, কড়া সিদ্ধান্ত নিলেন। আমরা জিরো টলারেন্সে বিশ্বাস করি। আচ্ছা, মানে একটিও অভিযোগ আসুক আপনি চান না? নিশ্চয়ই নয়, এবং শেষ দিন পর্যন্ত একটি অভিযোগ থাকলেও, ব্যতিক্রমী অভিযোগ হলেও, সেখানে যদি কড়া পদক্ষেপ নিতে হয় আমরা পেছপা হব না। এরপরে আপনাদের একটা সিদ্ধান্ত আমি তুলে ধরবো এই মুহূর্তে নিউজ 18 বাংলার দর্শকদের সামনে। রেট চার্ট, আপনারা বলেছেন যে রেট চার্ট
যাতে রোগীর পরিবার দেখতে পায় স্পষ্টভাবে, সেই রেট চার্ট দেখাতে হবে, সেই রেট চার্ট লাগাতে হবে। বেসরকারি হাসপাতালে রেট চার্ট প্রকাশ্যে রাখতে হবে, রোগীর পরিবারের কাছে যেন স্পষ্ট হয় রেট চার্ট। আজকে স্বাস্থ্য কমিশনের সিদ্ধান্ত। আমরা সাধারণভাবে হাসপাতালে, জাস্টিস বন্দ্যোপাধ্যায়, হাসপাতালে রেট চার্ট দেখতে অভ্যস্ত নই। এই রেট চার্টটা ঠিক কেমন হবে? আপনাদের কাছে কোনো পরিকল্পনা? আপনার দেখবেন অ্যাডভাইজারিটা যদি পড়েন, এমন একটা চার্ট যেটা 6 ফুট দূরত্ব থেকে মানুষ খালি চোখে দেখতে পারবে। তার মধ্যে থাকবে বেড চার্ট, ইনভেস্টিগেশন চার্জ এবং অন্যান্য আদার চার্জেস যেগুলো। হ্যাঁ, মোটামুটি কতগুলো চার্জ ওর মধ্যে লিখতে হবে? যে সমস্ত সার্ভিস প্রোভাইড করা হয় হসপিটালের তরফ থেকে প্রত্যেকটিই থাকবে। এইরকম ভাবে চার্টে লিখে রাখতে হবে। বেসরকারি হাসপাতালগুলো কোথায় এই চার্ট রাখবে? আপনারা কি সাজেশন দিচ্ছেন? আমরা সাজেশন দিয়েছি, একটু যদি দয়া করে দেখেন আপনাদের। আমরা বলেছি এন্ট্রি পয়েন্ট, ক্যাশ কাউন্টার এবং রিসেপশন ডেস্ক, এই 3টে জায়গায় মাস্ট। এরপরে আপনারা বেসরকারি হাসপাতালগুলোর সঙ্গে বসবেন, এটাও বলেছেন। এবার বলি, এই যে টাকা জমা নেওয়া, এই টাকা জমা যদি নেওয়া হয়, সার্ভেলেন্স কিভাবে করবেন? না, টাকা জমার সঙ্গে কিন্তু সার্ভেলেন্সের যোগাযোগ আপনি করবেন না। সার্ভেলেন্স আমাদের সব সময় থাকছে। টাকা জমাটা হচ্ছে আপনার পরিষেবা যখন পাচ্ছেন তার প্রতিবাদে তো আপনাকে টাকা দিতেই হবে। কিছু টাকা অগ্রিম নিলেও পারে, সেটা হাসপাতালের উপর নির্ভর করছে। সেটা কতখানিটা নেওয়া যাবে সেটা বলেছি। এবং আজকে আমরা আরেকটা অ্যাডভাইজারি দিয়েছি যে একটা কর্নার থেকে এই অ্যাডভাইজারিটার একটা মিসইন্টারপ্রিটেশন হচ্ছে। আমরা বলেছি যে 12 ঘন্টা পর্যন্ত তাকে সুযোগ দেয়া হবে টাকা আনার জন্য, 1 ঘন্টা সুযোগ দেয়া হবে তাকে অন্য ব্যবস্থা করার জন্য। কিন্তু কোথাও আমরা বলিনি 13 ঘন্টা বাদে পেশেন্টকে সরিয়ে দিতে হবে, কারণ আইনে আছে সেই পেশেন্টের চিকিৎসা করার দায়িত্ব হাসপাতালের। হাসপাতাল যদি কোনো রকম অসুবিধে বোধ করে স্বাস্থ্য ভবনের সঙ্গে যোগাযোগ করবে, কমিশনের সঙ্গে যোগাযোগ করবে, কিন্তু পেশেন্টকে রাস্তায় বার করে দেবে না। দিলে সেটা অফেন্স হবে আন্ডার দি লাইসেন্সিং পলিসি। তার মানে টাকা জমা না দিলেও করোনা রোগীর চিকিৎসা শুরু করতে হবে যতক্ষণ পর্যন্ত না টাকা জমা দিচ্ছেন বা অন্য কিছু পদক্ষেপ বা বিকল্প পদক্ষেপ করতে পারছেন রোগীর পরিবার, ততক্ষণ পর্যন্ত চিকিৎসা চালিয়ে যেতে হবে, তাই তো? পরিষ্কার একদম। ধন্যবাদ, ধন্যবাদ। আপনার বিশ্লেষণ একদম সঠিক। কিন্তু তাতে তো বেসরকারি হাসপাতালগুলোর খরচের পর খরচ হয়ে যাবে। তাকে তো অতক্ষণ বেডে রাখতে হবে, ততক্ষণ পর্যন্ত তাকে বিভিন্ন ওষুধ দিতে হবে। আপনাকে বলেছি যে সেতুটা আসুক, তারপর আমরা একসঙ্গে সেতুটা পার হব। তার জন্য আমরা রয়েছি, হাসপাতাল থাকবে, কিন্তু মানুষটার চিকিৎসা যেন হয়। অর্থাৎ আপনি একদম ভরসা দিচ্ছেন স্বাস্থ্য কমিশন, আপনি আগামী দিনে করোনা রোগীর পরিবারের পাশে দাঁড়াবেন, একেবারে ভরসার জায়গা। আগামী দিন নয়, এখনই আছি। অনেক ধন্যবাদ আপনাকে, অবশ্যই নিশ্চয়ই অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। অর্থাৎ স্বাস্থ্য কমিশনের যে তথ্য, সেই তথ্য রাখতে হবে হাসপাতালগুলোর সামনে, যেখানে রোগীর পরিবাররা সহজেই দেখতে পাবেন এবং স্বাস্থ্য কমিশনে অভিযোগ জানাতে পারবেন। আজকে হয়তো 0.1% অভিযোগ পেয়েছেন, বলা যায় না। আমাদের কাছে যে অভিযোগ আসছে তা হয়তো আরো অনেক বেশি হবে স্বাস্থ্য কমিশনের দিকে। আমরা আসবো আবার ডাক্তার কুণাল সরকার, ডাক্তার শুভাশিস মিত্র এবং ডাক্তার মানস গুমটাকে নিয়ে একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন।
এক এক করে আপনাদের সামনে তুলে ধরেছি বিভিন্ন সিদ্ধান্ত আজকে স্বাস্থ্য কমিশনের, একেবারে এক ঝলকে দেখুন গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি সমস্ত সিদ্ধান্ত। আমি ডাক্তার গুমটা আপনার কাছে যাব, যা শুনলেন জাস্টিস বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে, না আঁচালে বিশ্বাস নেই এটা বলা যাবে না এখন, এবং তারা যে সব রকম সহযোগিতা করবেন রোগীদের সঙ্গে এটাও তো বললেন। কি মনে করছেন আপনি? একটা জিনিসে আমরা খুশি যে উনি পুরোপুরি দায়টা নিলেন। আমরা তো সামনের দিনে নজর অবশ্যই রাখবো, কিন্তু পাশাপাশি দুটো তিনটে জিনিস আরো আমরা বলতে চাই। সেটা হচ্ছে যে আরো অনেক কিছু চলছে, যেমন আপনি মাস্ক, স্যানিটাইজার, অক্সিজেন নিয়ে মার্কেটে একটা মানে বিপুল কালোবাজারি চলছে। সেখানে সরকারের পদক্ষেপ কোথায়? এই যে স্যাটেলাইট সেন্টারগুলো দেওয়া হয়েছে প্রাইভেটকে, সেটাও স্বাস্থ্য ব্যবসা করবার জন্যই আমাদের মনে হয়েছে, যে তাদের এক এক দিনের ভাড়া তারা নির্ধারণ করেছেন 7,000 টাকা। কোথায় সেখানে মতামত? আমরা স্বাস্থ্য কমিশনের বক্তব্য শুনলাম যে বেড চার্জ হচ্ছে মার্চে যা ছিল সেটাই রাখতে হবে, তার মানে সেই চার্জটা যথাযথ বলে স্বাস্থ্য কমিশন মনে করে, তাই তো? আর আরও আমাদের মনে হয় যে এই যে একটা যে কোনো আপনি বাজারে জিনিস কিনতে গেলে দেখবেন তার একটা নির্দিষ্ট এমআরপি থাকে। আপনি প্রাইভেট সেন্টারগুলোতে যদি যান তাহলে দেখবেন একই পরীক্ষা নিরীক্ষা, সেটা এমআরআই হতে পারে, আল্ট্রাসাউন্ড হতে পারে, তার যে ইনভেস্টিগেশন সেই চার্জগুলো সব কর্পোরেট হাসপাতালের কি এক? যদি এক না হয় তাহলে কেন? সেই প্রশ্নের জবাব সাধারণ মানুষকে কে দেবে? একই সঙ্গে আমরা যারা সরকারি হাসপাতালে কাজ করি, আমরা যখন রাউন্ড দিই, আমরা জানি একটা 50টা বেডের হাসপাতালে যখন রাউন্ড দিই, তখন একজন ডাক্তার যখন রাউন্ড দেয় একটা পিপিই পরেই রাউন্ড দিচ্ছেন। ফলে সেই যে সার্ভিলেন্সের যে প্রশ্নটা উঠলো, যে নজরদারির যে প্রশ্নটা উঠলো, যে সত্যি যে প্রত্যেক রুগীর থেকে যে ডাক্তার একটা ওয়ার্ডে রাউন্ড দেবেন, 10টা রুগীকে দেখবেন, তিনি একটা পিপি চার্জে নেবেন, সেটা কার নামে যাবে, নাকি সেটা ভাগ করা হবে, সেটারও তো একটা বিষয় পরিষ্কার হওয়ার দরকার। ফলে নানা প্রশ্ন আমাদের মধ্যে কিন্তু উঠে আসছে। আরেকটা যেটা আমরা একদম মানে খুব সত্যি করে বলতে চাই, যে স্বাস্থ্য কমিশন কাজ করছে 2017 সালে টাউন হলের মিটিংয়ের পর থেকে, আর করোনা যুদ্ধ চলছে আমার অলরেডি 4 মাস 5 মাস হয়ে গেল। ফলে যদি আরো একটু আগে প্রোঅ্যাক্টিভ হতেন আমার স্বাস্থ্য কমিশন এবং আমার সরকার, তাহলে বোধহয় এত অভিযোগের সম্মুখীন আমাদের হতে হতো না, এবং অনেক মানুষ আমাদের স্বাস্থ্য কমিশন বলছে বা জাস্টিস বন্দ্যোপাধ্যায় বললেন মাত্র 1% অভিযোগ জমা পড়েছে। আমি ডাক্তার সরকারের কাছে আসবো, যেটা ডাক্তার মিত্র বলছিলেন যে করোনা পরিস্থিতিতে নন প্রফিট যদি করা যায় চিকিৎসা সম্ভব। দেখো, নিশ্চয়ই আমি ডক্টর মিত্র যেটা বলেছেন তার সেন্স অফ আইডিয়ালিজমকে আমি রেসপেক্ট করি, কিন্তু আইডিয়ালিজমকে তো আমাদের রিয়েলিজমে বসতে হবে। তো সেরকম একটা কথা অনেকেই নিশ্চয়ই আমি মানে হি হ্যাজ ভেরি হাই আইডিয়ালস, কিন্তু আমাদের লোকজনের মাইনে দিয়ে, আমাদের ফাইন্যান্সিয়াল কস্ট দিয়ে একটা রোগীকেও বাঁচতে হবে, একটা প্রতিষ্ঠানকেও বাঁচিয়ে রাখতে হবে, এবং ওভারঅল যদি সারা পৃথিবীতে বা সারা ভারতবর্ষে যদি প্রাইভেট হেলথ কেয়ারের অবস্থা দেখো, তারা যে একটা বিরাট টাকার পাহাড়ের ওপর বসে আছে, অন্তত আমার তো সে খবরটা জানা নেই। এখন মানুষ প্রচণ্ড চাপের মধ্যে আছে, দুশ্চিন্তার মধ্যে আছে, তাদের উপরে ভারী ভারী বিলের বোঝাও এসে পড়ছে। এখানে অয়ন একটা কথা আমরা হয়তো আলোচনা করিনি, যেটা স্বাস্থ্য কমিশনের পারভিউয়ের মধ্যে পড়ে না, সেটা হচ্ছে এই যে দীর্ঘায়িত চিকিৎসার থেকে প্রায় আমরা দেখছি যে হেলথ ইন্স্যুরেন্সটাও সাংঘাতিক ইনসাফিসিয়েন্ট হয়ে পড়ছে। তো সেখানে অন্তত সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটা ইন্টারভেনশন আশা করা গেছিল, যারা হেলথ ইন্স্যুরেন্সকে বলবেন যে আরও একটু বেশি পরিমাণে তারা যদি তাদের যে একটা রেট বাঁধা আছে তার থেকে যদি খানিকটা বাড়িয়ে তারা হেলথ ইন্স্যুরেন্সটা রিম্বার্স করতে পারেন। আর এখানে একটা প্রাইভেট হসপিটাল ঠিক করে না যে চিকিৎসাটা পণ্য কিনা, সেটা একটা দেশের স্বাস্থ্য দর্শন ঠিক করে, সেটা একটা দেশের স্বাস্থ্য ব্যবস্থা ঠিক করে যে কত শতাংশ মানুষ সরকারি চিকিৎসা পাবেন, কত শতাংশ মানুষ পাবেন না। যদি আমরা সবাই ইউনিভার্সাল হেলথ কেয়ারের মধ্যে থাকতাম, তাহলে সেই ভবিষ্যৎ, সেই আদর্শটাকে আমরা বুকে জড়িয়ে ধরতাম, কিন্তু সেই আদর্শের মধ্যে আমরা নেই, আমরা আসিনি। এই সময় আমরা নিশ্চয়ই স্বাস্থ্য কমিশন তাদের একটা সদর্থক রোল পালন করছেন। তাদের নজরদারির মধ্যে আজকে প্রাইভেট হেলথ কেয়ার এথিক্যালি, ন্যায্যভাবে তারা প্রপারলি, ফেয়ারলি আজকে মানুষের সামনে দাঁড়াক, এবং তাদের মধ্যে আমরা বেশ কিছু ত্রুটি বিচ্যুতি দেখেছি, সেটা যেন না হয়, সেটাই আমাদের কাম্য। একেবারেই ডাক্তার মিত্র, একেবারেই আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে আইডিয়ালিজম আর বাস্তবতা অনেক পার্থক্য থাকে তার মধ্যে, কিন্তু আপনারা বলছেন আপনারা এইভাবেই চালাচ্ছেন সঞ্জীবন হাসপাতাল।
সবাই তো এইভাবে চালাতে পারবে না। যেটা বলা হচ্ছে যে স্যালারি দরকার, সমস্ত কিছু দরকার, হ্যাঁ অবশ্যই বেশি বিল যেন না হয়, লাগাম ছাড়া বিল যেন না হয়, সেই নিয়ে আপনাদের অন্য হাসপাতালগুলিকে বা স্বাস্থ্য কমিশনকে কোনো রকম পরামর্শ দেওয়ার আছে? দেখুন, আইডিয়ালিজম সেটাও থাকবে, আইডিয়ালিজমকে বাস্তবতায় করার সংগ্রাম সেটাও থাকবে। দুটোকে বাদ দিলে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। আজকে এটা আমি এই বলি, এটা একদম শেষ হয়ে এসছে, এখন এটা বলি যে এই প্যান্ডেমিক 100 বছর পরে আছড়ে পড়েছে পৃথিবীর বুকে। এটা মানুষের সঙ্গে প্রকৃতির এক ভয়ানক যুদ্ধ। সমস্ত চিকিৎসা কর্মীরা, সারা বিশ্বের চিকিৎসা কর্মীরা, প্রাইভেট বা পাবলিক, এই বাইনারিতে গিয়ে লাভ নেই। আসুন আমরা সমস্ত চিকিৎসা কর্মী সবাই মিলে একসঙ্গে দাঁড়িয়ে কি করে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের এই সমস্যার কাছে তাদের কাছের মানুষ চিকিৎসা কর্মীরা হয়ে উঠতে পারে, আমরা সেই চেষ্টা করি। আমার দৃঢ় বিশ্বাস কি প্রাইভেট কি পাবলিক সমস্ত জায়গাতে এই সহৃদয় চিকিৎসক এবং চিকিৎসা কর্মী আছেন যারা মানুষের পাশে দাঁড়াবেন। এই আশা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ আপনাদেরকে, এবং আমরা অবশ্যই লাগাতার নজর রাখব। আজকে স্বাস্থ্য কমিশন আবারও অ্যাডভাইসারি জারি করলো, কিন্তু না আঁচালে বিশ্বাস নেই। ডাক্তার গুমটা যেটা বললেন সেটাই আবার উঠে আসবে কিনা সেই বক্তব্যই, নাকি স্বাস্থ্য কমিশনের বক্তব্য বা স্বাস্থ্য কমিশনের নির্দেশ শুনবে বেসরকারি হাসপাতালগুলো, শূন্য হয়ে যাবে কিনা অভিযোগ, সেই দিকেও আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ আপনাদের 3জনকেই। শেষ করছি, সঙ্গে থাকুন।